লালমনিরহাট মিশন মোড়ের চত্বরে আমরাও সেই আন্দোলনের সাথে ছিলাম। আমরা হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে গত 3রা আগস্ট সারা দেশে যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, আমরা মিশন মোড় চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমরা যে 24-এর চেতনার কথা উল্লেখ করছি, সেই আকাঙ্ক্ষা আজকে প্রলম্বিত হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে নাগরিক কমিটি, যে নাগরিক পার্টি গঠিত হয়েছে, নাগরিক পার্টির সার্জিদ আলম কি বললেন? উনি বললেন যে আমলানের তালানাতি 15ই জানুয়ারি এই বাংলাদেশের 72-এর সংবিধান মহান মুক্তিযুদ্ধকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। আমরা সাথে সাথে প্রতিবাদ জানিয়েছিলাম, কিন্তু আজকে আমরা কি দেখলাম? কোন ইঙ্গিতে আমাদের জেলা প্রশাসক সাহেব আপনি এই কয়েকটা পিচ্ছি পিচ্ছি ছেলে বলল যে এই মুরাল আমরা দেখতে চাই না। ওই মুরালে কি ছিল? ওই 52 থেকে 71 এবং আমরা দেখেছি মহান মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানি হানাদার বাহিনী যখন তাদের অস্ত্র জমা দেয় আমাদের দেশে, সেই ঐতিহাসিক ফলের ওই ছবি সেখানে সংরক্ষিত আছে। আজকে আমরা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছি? সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন যে কয়েকদিন আগে যে সার্জিদ আলম তার বক্তৃতায় বলল যে আমাকে হাওলাত করে আমার জীবন চালাতে হচ্ছে, আমি টিউশনি করে আমার জীবন চালাচ্ছি। সেই সার্জিদ আলমকে আমরা কয়েকদিন আগে কি দেখলাম? শত শত গাড়ির বহর নিয়ে তিনি এলাকায় গেলেন। ওই পেলেন এই টাকা। আমাদের যুব নেতা বলেছে তারা যে ত্রাণের নামে, কম্বল বিতরণের নামে তারা যে লুটপাট করেছিল, হাজার হাজার কোটি টাকা তারা কালেকশন করেছিল, আমরা সেদিন দেখলাম সেই টাকা অর্ধেক টাকাও খরচ করা হয়নি। এই টাকাগুলো তারা লুটপাট করে মেরে দিল। আমরা যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করলাম, আবার যদি আরেকটি ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠা হয়, তাহলে আমরা সেই তো 24-এর চেতনায় তো সেটা ছিল না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা কয়েকদিন আগে দেখলাম যে আমাদের এই ঈদের আগে গার্মেন্টস শ্রমিকরা ঢাকায় শ্রম ভবনের সামনে তারা খিজার জ্বালায় তারা প্রতিবাদ করলো। সেই প্রতিবাদে একজন ছাত্র নেতাকে হেনস্থা করা হলো, অ্যারেস্ট করা হলো। সেই প্রতিবাদটা কি ছিল আপনারা জানেন? যে বাংলাদেশে গার্মেন্টস কারখানা হলো 9695টি। এই 9695টি গার্মেন্টসের মধ্যে আপনার জানুয়ারি থেকে মার্চ মাসের বেতন দিতে পারে নাই 7224টি গার্মেন্টসের মালিক। কিন্তু আমরা কি দেখলাম? যখন বাংলাদেশে জুলাই আন্দোলন চলতেছিল, ওই সময় বিকিএমইএর যে সভাপতি, ওই শিল্পপতি হাতেম আলী, উনি শেখ হাসিনার কাছে জানিয়ে যে ওনারা বলেছিলেন বিকিএমইএর পক্ষ থেকে যে এই আন্দোলন 24-এর আন্দোলন যে কোনো ভাবেই পরাস্ত করতে হবে। কিন্তু আমরা কি দেখলাম? ওই সার্জিদ আলম, ওই আক্তার হোসেন তারা প্রকাশ্যে 50 লক্ষ টাকা চাঁদা নিল ওই হাতেম আলীর কাছ থেকে। তার তালে যে ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা কমিউনিস্ট পার্টি সহ এই দেশের প্রগতিশীল আন্দোলনের নেতা নেত্রী সহ বাংলাদেশের আপামর ছাত্র জনতা আন্দোলন করে এই বিগত হাসিনা সরকারকে পদত্যাগে বাধ্য করিয়েছিল। সেই হাসিনা সরকারের যদি পুনরাবৃত্তি ঘটে, আমরা সেই আকাঙ্ক্ষার জন্য তো আমরা আন্দোলন করি নাই। সেই কারণে আজকে আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে জানিয়ে দিতে চাই, 71
৭২-এর সংবিধান, আমাদের জাতীয় পতাকার প্রশ্নে কোনো আপোষ নাই। এই সরকার যদি এই বিষয়গুলোর উপর আপোষ করে, আমরা প্রয়োজনে এই ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমরা এই সমাবেশের মধ্য দিয়ে ইউনূস সরকারকে জানাতে চাই, আজকে আপনার নেতৃত্বে আপনি যে দল গঠন করছেন, ওই কিংস পার্টি গঠন করছেন, ওই নাগরিক পার্টি গঠন করছেন, সেই আশা আপনার কখনোই পূরণ হবে না। আমরা এই সমাবেশের মধ্য দিয়ে দাবি জানাতে চাই, অতি সত্বর আপনি একটি অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আপনি আগামী ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দিয়ে পদত্যাগ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত যে আমরা জাতীয় সংসদ থেকে বলেছি, তোমরা যদি সাধারণ মানুষের উপর গুলি চালাও, কোন নির্যাতন করো, তাহলে ওইটা জাতীয় সংঘের পেশ করে শান্তি বাহিনীতে তোমাদেরকে নেওয়া হবে না। সে কারণে ওরা এই যে একটা দেশের যে রাষ্ট্র ক্ষমতায় আছে, যারা জনগণের চাকরি করে, সেনাবাহিনী হোক বা প্রশাসনের অন্য যে কোনো প্রশাসনের লোক হোক, তাদেরকে কথা শুনতে হবে। কিন্তু আমরা দেখলাম যে না, ওই যে ভলগার তুর্কের যে কথা, সেখানে যে মেটিকুলাস প্ল্যানিং, সেই প্ল্যানিং অনুযায়ী দেখা গেছে যে তারা ওই একটা নির্দেশনার জন্য আজকে যে ওয়াকারুজ্জামানরা কোন কথা শুনে নাই, যার ফলে ওই সরকারের পতন হয়েছে। এটা হচ্ছে তাদের দাবি। সুতরাং এই দেশটাকে আজকে কি করতে চায়, এটা নাকি আমাদের যে সংবিধান রচিত হয়েছিল ৭২ সালে, অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যে সমস্ত কি সংবিধান বিশেষজ্ঞ, তাদের সমন্বয়ে এটা করেছিল। ডক্টর কামাল, সে আমিরুল ইসলাম, তারপর গুপ্ত, এই সমস্ত বিখ্যাত ব্যক্তিদের দ্বারা সেই সংবিধান রচিত হয়েছিল। আর আলী রিয়াজের মতো একটা বিদেশি লোক, যে বাইরে চাকরি করে, সেই চাকরি করা লোকটা এসে সে বলছে যে সংবিধান পরিবর্তন করবে, সংশোধন করবে, এবং আস্তার করছে এটা নাকি একটা গার্বেজ, একটা নাকি আবর্জনা। যার জন্ম হয়নি তখন, তার বাবাও হয়তো জন্ম হয়নি সেদিন। আর সেই আমাদের দেশের এত রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, সেই স্বাধীনতার সনদ হচ্ছে আমাদের সংবিধান। সেই সংবিধানকে তারা আজকে গার্বেজ করার সুস্থতা পায়। দুর্ভাগ্যজনক হলে সত্য যে আমাদের এখান থেকে যে সমস্ত অস্ত্র জেলখানা খালি করা হয়ে গেল, জেলখানার থেকে সন্ত্রাসীদের, জঙ্গিদেরকে বের করে নিয়ে যাওয়া হলো। আজ পর্যন্ত সরকার শুধুমাত্র এই যে সংস্কার বলছে, সংস্কার বলতে কি বোঝায় আমি জানি না, কিন্তু যারা জেলখানার মধ্যে ছিল, যারা জঙ্গিরা ছিল, তাদেরকে ধরা হচ্ছে না। আরো বড় ব্যাপার হচ্ছে যে তারা যে অস্ত্র লুট করলো, সেই অস্ত্র লুটের ব্যাপারে কোনো কিছু ব্যবস্থা নেওয়া হয় নাই। দুর্ভাগ্যজনক হলে সত্য যে বঙ্গবন্ধু হত্যার পর যেটা হয়েছিল, তখন ইন্ডিয়ানদেরকে দেওয়া হয়েছিল। এবারও তাই আইনমন্ত্রী আসিফ নজরুল বলেছেন যে এই সময়ের মধ্যে যে সমস্ত হত্যাকাণ্ড 5 আগস্টের পরবর্তী আগস্টে যে সমস্ত হত্যাকাণ্ড ধ্বংসযজ্ঞ হয়েছে, সেটার কোনো বিচার হবে না, সেটার কোনো মামলা হবে না। তাহলে যে সমস্ত পুলিশ ভাই যারা আইনের কাজ করেছে, তাদের দায়িত্ব পালন করতে গেছে, সেই সমস্ত পুলিশকে হত্যা করা হলো। 450 বেশি থানাকে এটা তুলে দেওয়া হলো, এটা ভাঙচুর করা হলো, অস্ত্র নিয়ে যাওয়া হলো। এই অস্ত্রগুলো উদ্ধার করার ব্যাপারে এই সরকারের কোনো প্রচেষ্টা নাই। এবং শুধু তাই নয়, এই সরকার গঠনের মাত্র 11 দিনের মাথায় পাকিস্তান থেকে এখানে কয়েকটা কয়েকটা বেরিয়ে আসলো। ওখানে কোন অস্ত্র আসলো, কি আসলো, সেটা সরকার এ পর্যন্ত ওইভাবে ঘোষণা করে নাই। ওরা বলে যে মুরগির খাবার আসছে। আরে বাবা, মুরগির খাবার আর গরমের চুল এই সমস্ত নাকি নিয়ে আসছে, এটা তোমরা দেখাও। এটা যারা কাস্টমার আছে, কাস্টমার কিনে আসতে কোথায় না,
পাকিস্তান বানাবার একটা পায়তারা কনফেডারেশন করার পায়তারা চলছে। আমাদের যারা বিজেপি এর লোকজন আজকে পাকিস্তানে যাচ্ছে, আর পাকিস্তানের যে আইএস এর লোকজন বিভিন্ন ভাবে বাংলাদেশে আসছে। তার মানে এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ কি বাংলাদেশ আছে নাকি শুধুমাত্র খরচটা আছে? ভিতরে ভিতরে বাংলাদেশ পাকিস্তানের একটা অংশে পরিণত হয়েছে। কথায় কথায় ভারতের বিরুদ্ধে, কিন্তু তারা সেটাতে এখন পর্যন্ত আগ্রহ প্রকাশ করে নাই। কিছু জানে না, সেই দেখানোর চেষ্টা করে আমরা দেখাচ্ছি সরাসরি। তাদেরকে আত্মগোপন করে রাখা হয়েছে। তাদের অপরাধটা কি? যদি কোনো অন্যায় করে থাকে অবশ্যই তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা হবে, কিন্তু কোনো সুনির্দিষ্ট মামলা না, একটা হত্যা মামলা। এখানকার একটা আসামি, সিলেটের একটা আসামি, পাটনার একটা আসামি, গোপালগঞ্জের একটা আসামি, এইভাবে হাজার হাজার আসামি, শত শত আসামি দিয়ে সেই যে লোকটা যে হত্যা হয়েছে সে হত্যার বিচারটাকে নষ্ট করে দিয়েছে। আবার আমরা কালকেও পত্রিকায় দেখলাম যে এই যে জুলাই যে হত্যাকাণ্ডে যে নিহত হয়েছে সেই নিহত একটি ছবি সেটা পত্রিকায় আসলো। তার মানে কি? তার মানে যে লোক এখন পর্যন্ত হত্যা হয়নি বা এরকম কোন ঘটনা ঘটে নাই, সেই লোককেও দেখা যাচ্ছে যে এখন নিহত বানায় দিয়ে সেখানে ব্যবসা করা হচ্ছে। আজকে সব ক্ষেত্রে এই ব্যবসাটা চলছে। আমি বলি যে পাশে একটা এই রংপুরে একটা মামলা, এই রংপুরে একটা মামলা হলো, সেই মামলাটার যে বাদী, এই বাদী খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা রংপুরের মামলাটার বাদী হচ্ছে মিঠাপুকুরের। এই মিঠাপুকুরের যে বাদী, নামের সঙ্গে, মোবাইল নাম্বারের সঙ্গে, ঠিকানার সঙ্গে কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ ওই মামলায় অনেকে আজ হাজতের মধ্যে রয়েছে। মানুষের ভিতরে যে কোটের সংস্কার হয়েছে, আমি ডক্টর ইউনূসকে বলতে চাই যে এরা যে আজকে নতুন ভাবে বলা শুরু করে দিয়েছে, সার্জিদের মতো ছেলে 5 বছর ইউনূসকে ক্ষমতায় রাখতে হবে। কি কারণে রাখতে হবে? এটা সার্জিদের কোথায় রাখতে হবে? এটা নাইদের কোথায় রাখতে হবে? এটা কি হাসনাতের কোথায় রাখতে হবে? অবশ্যই না। এদেশের জনগণ যদি চায় তাহলে সে আজীবন ডক্টর ইউনূস এদেশের ক্ষমতায় থাকবে, কিন্তু এদেশের যদি জনগণ না চায় শুধু সার্জিদের কোথায় হতে পারে না। যে সার্জিস এর আগের ঈদে তার পকেটে 2000 টাকা ছিল না, সে বাসের হ্যান্ডেল ধরে বাড়িতে ফিরে, সেই সার্জিস এবারে সৈয়দপুর থেকে নেমে 100টা গাড়িতে করে সে বাড়িতে যায়। আমরা এটাও দেখছি অন্যান্য যে সমস্ত এই আজকে যারা এনসিপি মানে জাতীয় পার্টি, এই জাতীয়, আবার বাংলার ইংরেজি আলাদা নাম, এটা কিন্তু হয় না। যে এই পার্টি জাতীয় নাগরিক কমিটি লালমাই জেলায় তার কয়টা লোক আছে? এটা যদি সমন্বয়কারীদেরকে নিয়ে যদি এটা কাজ করা হয়, সমন্বয়কারী তো নাই, তাহলে কয়টা ভোট পাবে? এরা যে এটা পালন করতেছে, তাহলে এরা যদি দেশের মধ্যে দাঁড়ায়, সব 300টা আসনের মধ্যে দাঁড়ায়, ওরা কি 300টা আসনের সমস্ত ভোট মিলে একটা আসনের সমান ভোট কি পাওয়ার মতো তারা কি সেই শক্তি অর্জন করেছে?